কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে, এমন সময় মা এসে বলল, আজকে একটু তাড়াতাড়ি আসিস। কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাবো তো তোর জন্য। আমার বান্ধবী আইও তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হয়েছো? মেয়ে দেখবে মানে? আমি আর আয়ু একে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ, নিজেদের জন্য আমাকে কেন বলে দিচ্ছ? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকেই দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে পকেট চালাই, বউকে কি খাওয়াবো? তুই যে কত রোজগার করে খাবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাওয়ার চিন্তা তোর করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়ে তোর থেকে 1 বছরের সিনিয়র। কি বড় মানে? বড়। আম্মু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতে না জানিয়ে বিয়ে ঠিক করেছো, এখন আবার বলো মেয়ে আমার থেকে সিনিয়র। তো সমস্যা কি? সমস্যা কি মানে? আরে ছেলেরা সবসময় তাদের থেকে জুনিয়র মেয়েকে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোন হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়েকে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করেছিলাম আমার মেয়ে হবে আর আয়ুয়ের ছেলে হবে, কিন্তু উল্টো হয়ে গেল। আয়ুয়ের আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি আয়ুয়ের ছোট কোনো মেয়ে থাকতো তাহলে তার সাথেই তোর বিয়ে দিতাম, কিন্তু এখন তো আয়ুয়ের একটাই মেয়ে, তাই তোকে তাকেই বিয়ে করতে হবে। এই আম্মু, তুমি কি আমার মা? তুমি কি মানুষ? নিজের ছেলের সাথে কি এমন করে? মেয়েটা অনেক ভালো রে, দেখতেও মাশাআল্লাহ। তুই একবার তাকিয়ে চোখ ফিরাইতে পারবি না। অনার্স 3য় বর্ষে পড়ে। কি 3য় বর্ষ মানে? 3য় বর্ষে পড়ে। এই আম্মু, তুমি কি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছো নাকি? মেয়েটা আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছরের বড়। এটা কেমনে সম্ভব? লোকজন আমাকে কি বলবে? যার যেটা ইচ্ছা সেটা বলুক, তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি ব্যাস। কিন্তু আম্মু, পুরোটা না শোনার আগেই চলে গেল। ধুর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হায় রে, বন্ধুরা আমাকে কি বলবে? চলুন এখন আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জাঙ্কুক, জন জাঙ্কুক, কলেজে প্রথম বর্ষের স্টুডেন্ট। পড়াশোনায় খুব একটা খারাপ নই, বাকিটা গল্পে জেনে যাবে। কলেজে মনমরা হয়ে বসে আছি, এমন সময় আসলো 2 হারামি, আমার কলিজার টুকরা, ইয়নহু আর জনসু। কিরে ফকিন্নি, একা একা বসে আছিস কেন? কিরে মামা, ছ্যাঁকা খাইয়ে নাকি? এই হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। কেন, কি হয়েছে? আম্মু বিয়া ঠিক করছে, বিকালে মেয়ে দেখতে যাবে। আরে মামা, তোর লাভ তো অনেক ভালো, প্রেম টেম ছাড়াই ডিরেক্ট বিয়ে। তুই দিস দোস্ত, তোর বাল দিলু শালা। মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ, সবকিছু তো ভালোই হচ্ছে। তুই তো সিনিয়র মেয়ে পছন্দ করিস, তোর জন্য পারফেক্ট হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি বলে কি বিয়ে করতে হবে নাকি? খালার পুত, তিয়াঙ্গাপুর পেছন পেছন ঘুরতে যে ভুলে গেলি উনি সিনিয়র না? তোর তিয়াঙ্গাপুর সাথে অন্য কাউকে মিলাবে না, আপু হলে তো কথাই ছিল না। কেন রে, ওই আপুর মধ্যে কি এমন আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা কেমন? দেখিনি এখনো,
আগে দেখি আয় মেয়েটাকে, তোর যদি পছন্দ হয় তাহলে করিস, তাহলে করিস না, কিন্তু আম্মু তো ওর সাথে বিয়ে দেবে। আগে তুই দেখে আয়, সুন্দর হলে আমারে বলিস, আমি নিজেই করব। আমার আবার অনেক ইচ্ছা সিনিয়র কাউকে আদর করার। এই তুই কি মানুষ? শালা আমি আছি টেনশনে আর তুই মজা নিচ্ছস। মজা না সত্যি। আগে দেখে আয়, বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর তিনজন মিলে একসাথে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় আসলাম। দেখি আম্মু কার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। বুঝতে আর দেরি হলো না আম্মু কার সাথে কথা বলছে। এদিকে রাগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম আইয়ু আন্টির বাড়ি যাওয়ার জন্য। 1 ঘন্টা পর ড্রাইভ করে একটা বাড়িতে এসে থামলাম। আমি আর আম্মু ভিতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা জড়িয়ে ধরে মরা কান্না শুরু করে দিল। এদিকে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মহিলাদের এত আবেগ আসে কই থেকে কে জানে। এই দেখলাম ভালো, এখন দেখি আমার মরা কান্না শুরু করেছে। আমাকে তো শালা বোমা মারলেও কান্না আসবে না। যাই হোক, একটু পর আয়ু আন্টি আমার দিকে তাকালো। আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বললো। আমি সালাম দিলাম। আমার কাছে এসে বলল, এই জিন, এটা তোর ছেলে নাকি রে? তোর হবু জামাই। আল্লাহ, কত বড় হয়ে গেছে। জানো বাবা, তোমাকে সেই ছোটবেলায় দেখেছি, কত হিসু করেছো আমার কোলে, আর তার কোনো হিসাব নেই। যা বাবা, কথা বলছি এখানে আর উনি চলে গেলেন কোথায় হিসু করেছি, কোথায় হাগু করেছি। হায় আল্লাহ, উঠাই নাও আমারে। যাই হোক, আমি সবাই গিয়ে বসলাম। আম্মু আর আয়ু আন্টি উপরে চলে গেল। একটু পর আম্মু নিচে আসলো, এসে আমাকে বলল, এই মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি খুশি থাক। হায় রে আম্মু, বুঝলা না তুমি, আশার কান্না আসছে আমার। চুপ কর, একটু পর বউ আসবে তোর সামনে। প্রায় 45 মিনিট বসে আছি, মহারানী আসার কোনো খবরই নেই। অবশেষে আসলো। মহারানীকে দেখে আমি তো পুরো টাস্কি খেয়ে গেলাম। আরে, এটা তো তেয়াং আপু, যার পেছনে পেছনে আমি এতদিন ঘোরাঘুরি করেছি। তার মানে তেয়াং আপুই হচ্ছে আয়ু আন্টির মেয়ে। আহা, তেয়াং আমার বউ হবে। এই যেন মেঘনা ছাড়তেই বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, তেয়াং একটা শাড়ি পরে এসেছে। দেখে আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে একটা টোকা দিল। তারপর আমি বাস্তবে ফিরে আসলাম। এসে আমাকে চা দিল। আমার মনের ভেতর তখন লাড্ডু ফুটছে। এসে আম্মুকে সালাম দিয়ে ভেতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ আয়ু আপুর সাথে বসে বসে গল্প করলো। তারপর বিয়ের তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ইউনহু আর জংশুককে গ্রুপে কল দিলাম। এই হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দেব। ট্রিটের কথা শুনেই দুজনে লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি? হঠাৎ করে ট্রিট? দোস্ত, কাম তো হয়ে গেছে রে। কি, মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলছিস। তুই না বললি এই বিয়েটা তুই করবি না? আরে সেটা তো আগে বলেছিলাম, কিন্তু পাত্রীকে দেখার পর সব ঠিক হয়ে গেছে। তা পাত্রীটাকে? তোদের তেয়াং আপু। আমাকে ক্যাম্পাসের তেয়াং আপু নাকি, যার জন্য তুই কুত্তার মতো পেছন পেছন হাঁটতি? এই শালার পুত, চুপ কর, আমি কারো পেছনে ঘুরি নাই। আর হ্যাঁ, তেয়াংই হলো আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি দোস্ত, এ তো মেঘনা চাইতে বৃষ্টি রে। আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দেবো। তো বিয়ে কখন? আগামী শুক্রবার। কালকে থেকে কেনাকাটা শুরু করব। তোরা কেউ আর ক্লাসে যাস না এই সপ্তাহে,
কাজ আছে। এরপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। কিছুতেই ঘুম আসছে না। ভাবছি প্রিয়াঙ্কে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কদিন একটু পার্ট নিয়ে থাকি। পরের দিন সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করলো। আম্মু সবাইকে ইনভাইট করে দিয়েছে। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। সবাই অনেক ব্যস্ত, আমিও মোটামুটি ব্যস্তই ছিলাম। বিয়েটা হয়ে গেল। আমি, ইয়নহু আর জংশুক ছাদে বসে গল্প করছি। এদিকে তেও বাসার ঘরে আমার জন্য ওয়েট করছে। আমি তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছাই করছে না, কিন্তু দুই হারামি আমাকে যেতেই দিচ্ছে না। প্রায় রাত 12টা। আমি তখনও ছাদে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কিরে, তুই এখনো বসে আছিস যে? তো কি করবো? কি করবি মানে? যা ঘরে যা। মেয়েটা সে কখন থেকে তোর জন্য বসে আছে। আন্টি, আমরা তো ওকে অনেকবার বলছি, কিন্তু ও তো আমাদের কথা শুনছেই না। যা বাবা, পুরোই মিথ্যা কথা বলে দিল হারামির দলরা। আমি ইয়নের কথা শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে আম্মু, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি ইয়নুকে একটা লাথি দিয়ে বললাম, এই হারামির দল, তুই আমাকে অনেক যেতে বলেছিস। সারা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলেছিস। আরে মামা, রাগ করিস কেন? আন্টি একটু পাম দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। ওকে, যাচ্ছি, দোয়া করিস। এই শোন। বল। মানে বিড়াল মারিস? তোর ক্ষমতা দেখিয়ে দিবি, নাহলে পুরুষ জাতি তোরে ধিক্কার দেবে। চুপ কর, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে। আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় ভয় লাগছে, আবার লজ্জাও লাগছে। আরে, নিজের ঘরে যাব কিনা আর সেখানে ভয় লাগছে। এক কেজি সাহস নিয়ে দরজাটা খুললাম। ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দেখলাম তিয়াং মোবাইলে কার সাথে কথা বলছে। আমাকে দেখেই মোবাইলটা রেখে দিল। আমি গিয়ে সামনে দাঁড়ালাম। ভাবছি সে হয়তো সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম সে এখনো বসে আছে। আমি মনে করছি আমি তার জুনিয়র, তাই হয়তো সালাম দিতে লজ্জা লাগছে বা করবে না। থাক, করাও লাগবে না। একটা সালামে আর কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম। তখন তে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। শুরুতেই তুই? বাহ, আমি বললাম, কি কথা বলেন? আমি তোকে স্বামী হিসাবে মানতে পারবো না। মুহূর্তের জন্য আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবেন না? আর সে কথা বিয়ের আগে বলিনি, কারণ আম্মুর কথার ওপর আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ। এখন যদি আমি বিয়েতে না করি, তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার বাবা মায়ের কথা চিন্তা করে আপনি আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো, আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা কিছুতেই আমার কথা শুনবে না। আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আপনাকে আমার পছন্দ হয়নি। আমি কাইকে অনেকবার বলিয়ে পাঠিয়েছি যাওয়ার জন্য, কিন্তু ও এখন কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। কাইকে? আমার বয়ফ্রেন্ড। মাথা নিচে করে সে বলল, তো এখন আপনি কি চান? ডিভোর্স। কথাটা শুনে ভিতরটা যেমন কেমন যেন কেঁদে উঠলো। ডিভোর্স? তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস একসাথে থাকতে হবে। কি 6 মাস? তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা। কি? এই 6 মাস কোনোভাবে আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবে না। ওকে, এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না।
আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছি, এমন সময় তে আবার ডাক দিল, এই কই যাস? বাইরে। এখানে থেকে কি করব? না তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সব বুঝে যাবে। বাহ, বুদ্ধি আছে। এরপর আমি খাটে ঘুমাতে যাব, এমন সময় তে আবারও চিৎকার দিয়ে ডাকলো, এই এই কি করছিস? কেন? ঘুমাবো। তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন, খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসেবে আমি মানি না, তাহলে খাটে ঘুমাবি কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম, কোন অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমারে। বাইরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত, বাবুর্চিরা এদিক ওদিক ঘুরছে, আমিও সবার সাথে বসে গল্প করছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার রুমে চলে আসলাম। দেখি তে কার সাথে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে আবার মোবাইল রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব, এমন সময় তে আবার ডাক দিল, কিরে লাইট অফ করছিস কেন? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোরে বিশ্বাস করতে পারছি না, তো লাইট অন দে। তোর এই রুমে থাকবোই না। এই কই যাস? জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, এখানে থেকে কি বা করব? আচ্ছা ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো তের মায়াবী মুখটা দেখে। আহ কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে প্রকৃত সুন্দর। তেও সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরী নারী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়।